সেন্ট মার্টিন আক্রান্ত হলে জবাব দেব বলছেন কাদের। এদিকে ভারত কেন চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে মাথা ঘামাতে রাজি না, জানাবো ঈদের আগে তারেকের শত কোটি টাকার পথ বাণিজ্য এবং সর্বশেষ জানাবো বিএনপিতে আরো 6 নতুন মুখ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সেন্ট মার্টিন আক্রান্ত হলে জবাব দেব বলছেন কাদের। সেন্ট মার্টিনে মিয়ানমারের গোলাগুলি নিয়ে দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যুদ্ধ পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে এবং চলবে, তবে আক্রান্ত হলে জবাব দেওয়া হবে। মন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের অভ্যন্তরীণ কিছু সংকট আছে। তাদের 54টি নেতৃত্ব গোষ্ঠী রয়েছে, তাদের নিজেদের মধ্যে বিরোধ রয়েছে। তাদের অভ্যন্তরীণ সংকটে আমরা যদি ভুক্তভোগী হই, সাফার করি, তাহলে সেটা হবে অত্যন্ত দুঃখজনক। সেখানে সরকার আছে, সামরিক শাসক। আমরা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি, তবে আমরা আক্রান্ত হলে সে আক্রমণের জবাব দেব। আমাদের খাটো করে দেখার কিছু নাই, আমরা প্রস্তুত আছি। রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের উপর জেঁকে বসেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদারভাবে সীমান্ত খুলে দিয়েছিলেন, এজন্য তাকে মানবতার মা বলা হয়। এখন বিশ্বের বড় বড় দেশের সংগঠন এজন্য আমাদের প্রশংসা করে, কিন্তু রোহিঙ্গাদের পুনর্বাসনের যে সাহায্য তার পরিমাণ কমে গেছে। অর্থনৈতিক চলমান সংকটে আমরা চিন্তায় আছি। 10 থেকে 12 লাখ রোহিঙ্গা বাড়তি চাপ সৃষ্টি করে আছে। এখন দরকার আমাদের কাঁধ থেকে রোহিঙ্গাদের বোঝা নামিয়ে ফেলা। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী যেখানেই যান সবার আগে রোহিঙ্গা প্রসঙ্গ উপস্থাপন করেন। এই সময় সড়কে যানজট নিয়ে সেতুমন্ত্রী বলেন, কিছু কিছু জায়গায় যানজট হলে কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়নি। তিনি বলেন, এবার ঈদটা ভিন্ন। পশুবাহী গাড়ি সড়কের পাশে, পশুর হাট একটা সমস্যা, রাস্তা কোনো সমস্যা নয়। যানজটের জন্য এবার সড়কে অনেক বেশি যানবাহনের ভিড়টা অনেক বেশি, কোথাও কোনো যানজট হচ্ছে না। অস্বীকার করে লাভ নেই, কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়নি। আশা করি সামনের দিনগুলোতে ভালো যাবে। আজ এবং আগামীকাল গার্মেন্ট ছুটি হলে চাপটা বাড়তে পারে। যে কোনো সময় সরকারের পতন হবে বিএনপির এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এক কথার বলবো, এটা তাদের দিবা স্বপ্ন। সরকার পরিবর্তন হয় গণ অভ্যুত্থানে অথবা নির্বাচনে। 2024-এর 7 জানুয়ারিতে নির্বাচন হয়ে গেল, গণ অভ্যুত্থানে সরকারের পতন ঘটবে, এটা হাস্যকর। তাদের নেতাকর্মীরাই তো আন্দোলনে সামিল হয় না, তাদের নেতাকর্মীরা আন্দোলনের মানসিকতাই নেই। আর জনগণ যে আন্দোলন সম্পৃক্ত থাকে না, সে কখনো গণ অভ্যুত্থান হতে পারে না। এদেশের একমাত্র গণ অভ্যুত্থান 69 সালে হয়েছে, এরপর আর কোনো গণ অভ্যুত্থান হয়নি। 90-এ গণ আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান নয়। যে আন্দোলনে স্বৈরাচার এরশাদের পতন হয়েছে। মার্কিন সহকারী পররাষ্ট্র ডোনাল্ড লুর বাংলাদেশকে নিয়ে সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন, আমরা আমাদের সংবিধান অনুসরণ করি, সংবিধান অনুযায়ী চলবো। ডোনাল্ড লু কথায় কি বলেন সেটা নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন আছে বলে মনে করি না। তারা কোনো সময় কোনো বিষয়কে নিয়ে নিন্দা করে আবার প্রশংসা করবে, সেটা তাদের বিষয়। আমরা আমাদের নীতিমালা আলোকে সংবিধানকে অনুসরণ করে এগিয়ে যাব। ভারত কেন চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে মাথা ঘামাতে রাজি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 21 জুন দিল্লি সফরে যাচ্ছেন। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম দ্বিপাক্ষিক সরকারি সফর। ভারত সফরে তিনি তিস্তার পানি চুক্তি, অভিন্ন নদীগুলোর পানি বন্টন সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর এটি কোনো প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর। আর এই সফরকে ভারত সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ভারতের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে নেইবার ফার্স্ট, নরেন্দ্র মোদীর এই নীতির অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এই সফর নানা কারণে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু ভারত সফরই করছেন না, আগামী 21 জুন 2 দিনের ভারত সফরের পর তিনি আগামী 9 জুলাই চীন সফর করবেন এবং চীনের সঙ্গে অর্থনৈতিক বিনিয়োগ এবং নানা রকম বাণিজ্যিক বিষয় নিয়ে সম্পর্ককে আরো এগিয়ে নেওয়া হবে। যদিও চীন এবং ভারত সম্পর্কে টানাপোড়েন দীর্ঘদিনের এবং দুইটি দেশ এখন পরস্পরের শত্রু হিসেবে বিবেচনা করে, তবুও বাংলাদেশের সঙ্গে চীনের অতিরিক্ত মাখামাখি নিয়ে ভারত মোটেও বিরক্ত নয়, বরং ভারতের কূটনৈতিক মহল বাংলাদেশ চীনের সম্পর্ককে পাশ কাটিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নেওয়া যাওয়ার পক্ষে। এটি বিশ্ব কূটনীতিতেও একটি বিরল ঘটনা বলে মনে করা হচ্ছে। এটি কেন সম্ভব হচ্ছে, এর ব্যাখ্যা হিসেবে কূটনৈতিক বিশ্লেষকরা একাধিক কারণ খুঁজে পেয়েছেন। প্রথমত, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে তিনি ভারত এবং চীনের মধ্যে একটি বড় ভারসাম্য রক্ষা করতে পেরেছেন। শেখ হাসিনা কূটনীতির একটি বড় দিক হলো বিশ্বস্ততা। তিনি যে কথা দেন সে কথা তিনি রাখেন। তিনি বাংলাদেশকে কারো ক্ষতি করার জন্য ব্যবহার করতে দেন না। তিনি বাংলাদেশ সুনির্দিষ্ট পররাষ্ট্র নীতি, অর্থাৎ সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে বৈরতা নয়, এটি অক্ষরে অক্ষরে মেনে চলেন। তিনি যেমন বাংলাদেশের চীন সম্পর্ককে ভারত বিরোধিতার জন্য ব্যবহৃত হতে দেন না, তেমনি বাংলাদেশ ভারত সম্পর্ককে যেন চীন বিরোধী প্রোপাগান্ডা পরিণত না হয় সেজন্য সতর্ক থাকেন। আর এই কারণে এই সম্পর্কগুলোকে সকলে ইতিবাচকভাবে লক্ষ্য করে। কারোর জন্যই ক্ষতিকারক নয় বাংলাদেশ, এই ধারণাটি বিশ্ব নেতৃত্ববৃন্দের কাছে প্রতিষ্ঠিত করতে পেরেছেন শেখ হাসিনা। দ্বিতীয়ত, ভারতের বাংলাদেশকে অত্যন্ত দরকার এবং বাংলাদেশ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর গত 15 বছর ভারত লাভবান হয়েছে সবচেয়ে বেশি। বিশেষ করে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের দমন করা, বাংলাদেশে তাদেরকে জায়গা না দেওয়া, ভারতের জন্য ট্রানজিট সুবিধা দেওয়া এবং অবাধ বাণিজ্য সহ বিভিন্ন সুবিধা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ যে ইতিবাচক মনোভাব দেখিয়েছে, তাতে ভারত
উপকৃত হয়েছে। এর ফলে ভারতের বিচ্ছিন্নবাদী আন্দোলন প্রায় দমন হয়ে গেছে। ভারতের হাজার হাজার কোটি রুপি বেঁচেছে। এই কারণে ভারত শেখ হাসিনার কোনো বিকল্প দেখছে না বা দেখতেও চায় না। তৃতীয়ত, বাংলাদেশ শেখ হাসিনার কোনো বিকল্প নেই। ভারত সুস্পষ্টভাবে অনুধাবন করতে পেরেছে যে বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার মতো আর কোনো যোগ্য নেতা নেই, অর্থাৎ শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আর এই কারণেই ভারত মনে করে যে বাংলাদেশ চীনের সম্পর্ক যেভাবে এগিয়ে নিক না কেন, তা ভারতের স্বার্থের জন্য কখনোই ক্ষতিকর হবে না। শেখ হাসিনা সেটি করবেন না, বরং চীনের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক রাখছে তার নিজের প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য। আর এই কারণে শেখ হাসিনার এই কূটনীতির প্রশংসিত হচ্ছে। ভারত যেমন বাংলাদেশকে এখন এই অঞ্চলের প্রথম বন্ধু হিসেবে বিবেচনা করছে, তেমনি চীনও বাংলাদেশের ব্যাপারে আগ্রহ বাড়াচ্ছে প্রতিনিয়ত। ঈদের আগে তারেকের শত কোটি টাকার পথ বাণিজ্য। বিএনপিতে যে কমিটি নিয়ে নাটক চলছে, সেই নাটকের পেছনে রয়েছে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার অর্থলোভ। টাকার জন্য তিনি কমিটিগুলো ভেঙেছে, নতুন কমিটি করছে। বিএনপির বিভিন্ন পদ এখন রীতিমতো নিলামে উঠেছে। যদিও বলা হচ্ছে যে আন্দোলনের ব্যর্থতার জন্যই যারা নিষ্ক্রিয় তাদের বাতিল করে দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো এই যে আন্দোলনের ব্যর্থতার কথাই যদি বলা হয়, তবে এতদিন পরে কেন কমিটিগুলো বাতিল করা হচ্ছে সেটা তো 7 জানুয়ারি নির্বাচনের পরপরই করার কথা ছিল। বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে বিএনপির বিভিন্ন কমিটি ভাঙা করার খেলা চলছে মূলত অর্থ আরোহণের জন্য। ঈদের আগে তারেক জিয়া পথ বাণিজ্য করে শত কোটি টাকা উপার্জন করার একটি মিশনে নেমেছেন। নানা কারণে তারেক জিয়া এখন অর্থ সংকটে ভুগছেন। গত নির্বাচনের আগেও যেমন বিভিন্ন ব্যবসায়ীরা লন্ডনে তারেক জিয়াকে অর্থ পাঠাতেন, এখন সেই অবস্থা নেই। নির্বাচনের পরেই সরকার অস্থিতিশীল এবং সরকারের উপর কোনো চাপ নেই, এটা ব্যবসায়ীরা ভালো করেই বুঝতে পেরেছেন। আর এই কারণে তারেক জিয়াকে যারা এতদিন গোপনে টাকা দিয়েছিলেন তারা এখন মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা মনে করছেন যে তারেক জিয়ার জন্য বিনিয়োগ কোনোভাবেই লাভজনক নয় এবং এটি ঝুঁকিপূর্ণ। সরকার যদি শেষ পর্যন্ত জানতে পারে যে তারেক জিয়াকে তারা টাকা দিচ্ছেন, তাহলে তারাই বিপদে পড়তে পারে। এ কারণে নির্বাচনের পর থেকে গত 5 মাসে ব্যবসায়ীদের কাছ থেকে তারেক জিয়ার চাঁদাবাজি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। তারেক জিয়াকে যারা বিভিন্নভাবে টাকা পয়সা দিত, বিএনপিপন্থী ব্যবসায়ী এবং নেতারা, তারাও নির্বাচনের পর নানা রকম চাপে আছে। তাদের পক্ষে এখন তারেক জিয়াকে বিপুল পরিমাণ অর্থ দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে তারেক জিয়া এখন বিএনপিতেই জিম্মি তার নিজের বিলাসবহুল জীবনযাপন অব্যাহত রাখার পরিকল্পনা নিয়েছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে তিনি এই কমিটি নাটক সাজিয়েছেন বলে অনেকে মনে করছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে বিএনপিতে যে কয়েকজন ভাইস চেয়ারম্যান উপদেষ্টা মণ্ডলীতে আনা হয়েছে, তারা সকলেই তারেক জিয়াকে বিপুল পরিমাণ টাকা দিয়েছেন। 50 লাখ টাকা থেকে 20 কোটি টাকা পর্যন্ত পদ বিক্রি হয়েছে বলে জানা গেছে। ঢাকায় তারেকের অন্তত 5 জন এজেন্ট এই অর্থ সংগ্রহ করেছেন এবং এই সমস্ত এজেন্টের মাধ্যমে লন্ডনে টাকা পাচার করা হচ্ছে। লন্ডনে এই টাকা পৌঁছানোর পরপরই তারেক জিয়ার কমিটিতে কাউকে নিচ্ছেন, আবার কাউকে বাদ দিচ্ছেন। বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে বিএনপিতে পদ এবং কমিটির বাণিজ্য এখন ওপেন সিক্রেট। যে যত বেশি টাকা দিচ্ছে তিনি তত ভালো পদে যাচ্ছেন। আর এই কারণে বিএনপি নেতাদের মধ্যে ঈদের আগে টাকা সংগ্রহের হিড়িক পড়েছে। বিএনপির বিভিন্ন স্তরের নেতারা বলছেন যে এখন এমন নেককারজনকভাবে বাণিজ্য লেনদেন এবং অর্থ সংগ্রহের ঘটনা আগে কখনো ঘটেনি। একটি রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে সেই দলের প্রধান দলের নেতাকর্মীদের কাছ থেকে চাঁদাবাজি করতে পারেন তারপর কল্পনা করা যায় না। বিএনপিতে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় সরকার বিরোধী আন্দোলন নয়, সকলে আলোচনা করছে কে কত টাকা নিয়ে পদ পেল আর পদ পাওয়ার জন্য টাকা কাকে দিতে হবে সে সম্পর্কে তথ্য দিয়ে বিএনপি নেতাদের এখন মুখে মুখে। এই কমিটি বাণিজ্য এবং পদ বাণিজ্য করে দলের অস্তিত্ব শেষ পর্যন্ত থাকবে কিনা সে নিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করছে। বিএনপিতে আরো 6 নতুন মুখ। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলর সদস্য পদে 1 জন এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে 5 জনকে মনোনীত করা হয়েছে। শনিবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন মুখের মধ্যে রয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ শরীফুদ্দীন, সদস্য চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল; জাহান পান্না, রাজশাহী, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি; নাজমুল নাহার, বেবি, চাঁদপুর, সদস্য জাতীয় নির্বাহী কমিটির বিএনপি; মোহাম্মদ মাইনুল ইসলাম, টাঙ্গাইল, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি; আজম খান, দক্ষিণ আফ্রিকা, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি; বেলায়েত হোসেন মৃধা, নরসিংদী, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।